নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সঞ্জয় দার কোচিং সেন্টার। অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সঞ্জয় দার কোচিং সেন্টার। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন এবং গল্পটি অবশ্যই সত্য ঘটনা অবলম্বনে লিখিত। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সারাদিন শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন। রাখ ওটা, রাখ, পড়তে বস। বছর বছর যে ফেল করছিস সে বেলা তোর হুঁশ আছে? হ্যাঁ, আমি আর পারি নে বাপু, সত্যি আর পারি নে। দেখি 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 দেখি, এত করে বলছি তাও ছেলে ফোন রাখবে না। হ্যাঁ, হাতের থেকে ফোনটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেললো সুকান্তর মা। সুকান্ত ছুটতে বাইরে বেরিয়ে এলো। মায়ের দিকে তাকাচ্ছে। মা বললেন, চোখ একেবারে গেলে দেব উনুনের গরম শিক দিয়ে। দাঁড়া, আমি কথা বলে এসেছি সঞ্জয়ের সাথে। তোকে এমন মার মারবে না, মাথা থেকে গেম খেলার ভূত একেবারে উড়ে যাবে। হ্যাঁ, চোখগুলো গোল্লা পাকিয়েছে, কি বলছি মাথায় ঢুকছে না। হ্যাঁ, এরপর তো উপস্থিত বুদ্ধিটা পর্যন্ত লোপ পাবে রে তোর। কিচ্ছু থাকবে না, মাথা গোবর পোড়া। ছেলের মাথায় ঠাস করে একটা চাটি মারলেন সুকান্তর মা। উফ, এ প্রতিদিন এই ভেজাল, আর ভাল লাগে না। জানলাটা ঠাস করে বন্ধ করে দিল সঞ্জয়। নে, তোরা পড়া শুরু কর রে। বাপ মরা ছেলে সুকান্ত আজ সর্বপ্রথম নরহরি জ্যাঠার কোচিং সেন্টারে পড়তে এসেছে। জ্যাঠার এই বাড়িটা কোচিং সেন্টার হিসাবেই পরিচিত হয়েছে এই তল্লাটে। মৃত্যুর আগে চাঁদরেল মাস্টার মশাই সঞ্জয় চক্রবর্তীর কাছে এইটা উনি ওই দান সামগ্রীর মতোই দিয়ে গিয়েছিলেন। জ্যাঠার বিয়ে হয়নি, তাই বাচ্চা কাচ্চার কোনো প্রশ্নই ওঠে না। সারা জীবন নিজের মন আর মস্তিষ্ককে বইয়ের মধ্যেই ডুবিয়ে রাখতেন। বাড়িটায় খাট, ড্রেসিং টেবিল, আলমারি থাকা সত্ত্বেও সেগুলোর ভেতরে এবং নিচে বইয়ে ঠাসা। কি নেই ওখানে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এমনকি বাংলা সাহিত্য পর্যন্ত ছড়াছড়ি। কত নাম না জানা আর কত দুষ্প্রাপ্য বইয়ের সমাহার। সঞ্জয় হারাধন জ্যাঠার মৃত্যুর পর যখন এই বাড়িটায় পাকাপোক্তভাবে কোচিং সেন্টার খুলে বসলো, তখন ফকটিয়াতে যে কত সম্পদ সম বই পেয়ে গেল, এইটা যদিও সে পাড়ার কাউকে টের পেতে দেয়নি। নিজের 10-5টা টিনের বাক্স এনে তার মধ্যে বইগুলোকে গুছিয়ে রাত দুপুর দেখে সেগুলোকে নিয়ে সটকে গিয়েছে। নিজের বাড়িতে রেখেছে সযত্নে। সঞ্জয় বাড়িতে একাই থাকে। মা বাবা আছেন, তবে ওনারা বছরের বেশিরভাগ সময়টাই তীর্থ ভ্রমণ করতে ভালোবাসেন। বাবা পুলিশে চাকরি করতেন, রিটায়ার্ড করেছেন সেই করোনাকালে। তারপর মাকে নিয়ে বেরোতে পারতেন না, কিন্তু ইদানিং একটু মায়ের সাথে ঘোরার চারটা বাবার একটু বেশিই বেড়েছে। বাবার বন্ধু বান্ধবরা
যাদের সঙ্গে চাকরি করতেন সেই সমস্ত জেঠু, মামা, কাকা, আরো কত কে। ওনারা সবাই মিলে ঠিক করেছেন ফ্যামিলি ট্যুর হবে। সেই কাকিমাদের সঙ্গে জেঠিমাদের সাথে মায়ের বেশ ভালো আলাপ পরিচয় আছে। মাঝে মধ্যে ফোনও করেন। কিছুদিন আগে ফোন করেছিলেন। বাবা আবার বাড়িতে মাকে হাতে হাতে ওই রান্না বান্না করে দেওয়া, কুটনো কুটে দেওয়া, ঠাকুরের বাসনপত্র ধোয়া, আর সন্ধে হলে এই দুজনে মিলে একসাথে হাঁটতে যাওয়া, এইসবের সঙ্গিনী হয়েছেন ওনারা দুজন। তাই সেদিন হঠাৎ মুরগির মাংসটা কষাতে কষাতে বাবা মাকে বললেন, শুনলে যাবে নাকি? পরিমল বলছিল। তাছাড়া বেঁচে থাকা বন্ধুগুলোর মধ্যে এখন ওই একমাত্র সম্বল, বাকি সব তো চাকুরি থাকতে থাকতেই ইহলোক ত্যাগ করলো। তুমি যদি নিয়ে যাও তাহলে তো নিশ্চয়ই যাব। আর ছেলে ছেলে বাড়িতে থাক। নিজেরা তো কোনোদিন জীবনটাকে উপভোগ করতে পারলাম না। সারা জীবন তোমার চাকরি চাকরি করেই কাটলো, আর আমিও ছেলে মানুষ করতে করতে। তা ছেলেকে বিয়ে থাওয়া দেবে না? ও ছেলে বিয়ে করলে তো ওর ওই হারাধন জ্যাঠার গায়ের রক্ত পেয়েছে মনে হয়। শুধু বই আর বই, সারাদিন পড়েই চলেছে। আমি আর বলে বলে পারি নে বাবু। তার থেকে বরং চলো পরিমল বাবু আর ওনার বউয়ের সাথে আমরা একটু ঘুরে টুরে আসি। ছেলে যখন এই সংসারে একা থেকে বুঝতে পারবে যে একা একা রেঁধে বেড়ে খেয়ে এই এত বড় দোতলা বাড়িতে থাকাটা কত বড় কষ্টকর, তাছাড়া সঙ্গী ছাড়া জীবন নিঃসঙ্গ, তখন নিশ্চয়ই ব্যাচে পড়ানো কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তাদের সাথেই একটু ইন্টু পিন্টু করে। কি যে বলো, একেই ছেলে প্রেমই করতে জানে না, তার উপরে স্টুডেন্টদের সাথে, তুমি ভাবলে কি করে? আমি কথাটা শুনতে পেয়ে গিয়েছিলাম। আমি অর্থাৎ সঞ্জয়। বাবা মা যা বলছে বলুকে যাক, আমার বই ভালো। অন্তত অভিমান তো করবে না, কথায় কথায় শাড়ির বায়না করবে না, গয়নার দোকানের সামনে গিয়ে ব্রেক মেরে দাঁড়িয়েও পড়বে না, হাতে তলায় বগলে নিয়ে ঘুরতে পারলেই যথেষ্ট। তাছাড়া এই বইয়ের মধ্যে যে কি আছে আমি ভালো করেই জানি। গলা খাকারি দিয়ে আমাকে ঘরে ঢুকতে দেখেই বাবা বললেন, শোনো, তোমার মাকে নিয়ে তো সারা জীবন আর কোথাও ঘুরতে টুরতে যেতে পারলাম না। তা রিটায়ার্ড করার পর এই সংসারই হয়েছে আমাদের সঙ্গী। কোথায় বাবা মার বয়স হয়েছে, বিয়ে থাওয়া করে একটা ছোট্ট নাতি অথবা নাতনি করে আমাদেরকে দিয়ে দেবে, একটু গড়ে পিঠে মানুষ করে দিয়ে যাব। তা সে তো হচ্ছে না, আর হবে কিনা জানিও না। কারণ তুমি যেভাবে বইয়ের মধ্যে মুখ ঠুসে বসে থাকো বাবা, তাতে বউ এলেও বউ জানলা দিয়ে পালাবে। রাখো না ওসব কথা, যেটা দরকার সেটা বলো, বলেই মা চলে গেলেন ঠাকুর ঘরের উদ্দেশ্যে। সঞ্জয় বলল, তা কি বলতে চাও বলো না। বলছি আমরা একটু ঘুরতে বেরোবো। ওই তোমার পরিমল কাকা ফোন করেছিলেন, অনেক বন্ধু বান্ধবরা, মানে আমরা যারা রিটায়ার্ড পার্সন সবাই একসাথে। সে তো ভালো কথা, যাও ঘুরে এসো। তা তুমি কি যাবে? তা তাদের সন্তানরা বুঝি যাচ্ছে? না, তারা যাচ্ছেন না, তাদের সন্তানরা প্রত্যেকেই বিবাহিত, এমনকি তাদের সন্তান পর্যন্ত হয়ে গিয়েছে। বুঝতে পারলো বাবা চিৎকার করে কথাটা বলছেন তার একটাই কারণ, ততক্ষণে সঞ্জয় সিঁড়ি দিয়ে ওর ঘরের ওপরে উঠছে। শুনতে পাবে কি পাবে না, ছেলের কানে যাতে ভালো করে পৌঁছয় তাই বাপের এই প্রচেষ্টা। সঞ্জয় অর্থাৎ আমি চিৎকার করে বললাম, আমার কোনো ব্যাপার না, তোমরা চলে যেও, আমি নিজের মতো দুটো ফুটিয়ে খেয়ে নেব, একবেলায় রাঁধবো, 3 বেলা খাবো। এরপরে বাবা মা রাগের বশেই হোক বা নিজেদের ইচ্ছেতেই হোক পরের দিনই তাড়াতাড়ি চলে গেলেন টাউনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রলি ব্যাগটা কিনে এনে, আরো ভালো ভালো নতুন নতুন জামা কাপড় কিনে এনে বাক্স প্যাটরা গুছিয়ে এবং টিকিট বুক করে চলে গেলেন তীর্থ ভ্রমণের জন্য। একেবারে উত্তর ভারত পুরোটা ঘুরে আসবে, অসুবিধে কোথায়? দিন 20 ওদের ঘোরাফেরা যাবে তো নিজের কাছের মানুষের সাথেই, সুতরাং বিপদ আপদের কোনো ভয় আমি মনে মনে রাখি না। এই মনে করেই আমি অর্থাৎ সঞ্জয় নিশ্চিন্ত মনেই রয়েছি। তারপর হারাধন জ্যাঠার চিঠিটা পেলাম।
মৃত্যুর আগে উনি ওনার ঘরটা আমাকেই দিয়ে গিয়েছেন, একেবারে কোর্ট কাছারি হিসেব মতো করে। আমার মধ্যে নাকি উনি নিজের কৈশোর বেলা খুঁজে পেতেন। তা এইখানেই এখন আমি পড়াই। নাম সঞ্জয়ের কোচিং সেন্টার। ইদানিং এখানে পড়তে আসছে একটা ছেলে, বাপ মরা সুকান্ত। ওর মা আসে এই দিন। আমি বাড়িতে একাই ছিলাম, বাবা মা যেহেতু বাড়িতে নেই। হঠাৎ করে ভর দুপুর বেলা সবে নিজের হাতের পোড়া ভাত খেয়ে উঠেছি। আসলে রান্নাবান্না করে খাওয়ার তো অভ্যেসটি নেই, আর বাসনপত্র মাজারও। দিন 3-4 ওই একই হাঁড়িতে ফুটিয়ে খেতে খেতে কেমন একটা গন্ধ হয়ে গিয়েছে। তাই আজকে ভাবলাম ভালো করে বাসন কোসন মেজে ঘষে নিয়ে তাতে ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ একসাথেই না হয় খাবো। সে বাপু তো বসিয়ে গিয়েছি স্নান করতে, গিয়েছি ভুলে। স্নান করে আসার পরই মা ভাত বেড়ে ডাকে। আমার চিরাচরিত পরিচিত সেই অভ্যেস। মনে হলো স্নান করার পর একটু ঘরটা ঝাড় দিয়ে নি। অবশ্য এসব ঘর ঝাড়ফাড় মা স্নানের আগে দেয় না পরে কোশমিন কালেও তাকিয়ে দেখিনি কোনোদিন। বাবা এসব বিষয়ে আমার থেকে যথেষ্ট বেশি সচেতন। কথায় কথায় জ্ঞান দিতেন আর বলতেন, দেখো পুলিশের চাকরি করেছি আজীবন, খেতে পারি নিজের রান্না করে নিজে, এমনকি নিজের ঘর পর্যন্ত গুছিয়ে রাখতে জানি। এগুলো শুধু মেয়ে মানুষের কাজ নয়, এসব কাজ ছেলেদেরও। যদিও তখন আমার কর্ণদয় এই সব কথার এতটুকু গুরুত্ব দেয়নি। এখন বুঝি সবই শিখে রাখা দরকার। তা সেই ভদ্র মহিলার চিৎকারেই আমার সম্বিতটা ফিরেছিল। হকি মাস্টার মশাই, রান্নাঘর থেকে যে আগুন জ্বলছে। সুকান্তর বাড়ি আমার বাড়ি থেকে হাত 10 দূরে। উনি বোধহয় ওনার টিউবওয়েলে জল নিতে এসেছিলেন। আমি ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা ছুঁড়ে ফেলে রান্নাঘরে গিয়ে ভাগ্যিস গ্যাসটা অফ করেছি, আর একটু হলেই পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে তাই কাণ্ড হতো। তারপরে আর কি, একেবারে হাঁড়ির তলায় সেঁটে যাওয়া আলুর টুকরো আর ডিমটা ফেটে ভর্তা বেরিয়ে যাওয়া অবস্থায় ওই আর কি খোসা টোসা ছাড়িয়ে কোনো রকম দুটো খেয়ে তৃপ্তির ঢেকুর না, তবে একটা ঢেকুর উঠলো। দরজাটা খুলেই বললাম, কি ব্যাপার এই ভর দুপুরে বৌদি এখন? আসলে একটা কথা ছিল। আচ্ছা ভেতরে আসুন। বৌদিকে ভেতরে এনে বসাতেই বৌদির মলিন বদনটার দিকে আমার চোখ পড়ল। ইস, বেচারি, স্বামী মৃত্যুর পরে মেয়েদের সৌন্দর্য কোথায় যেন ফিকে হয়ে যায়। আসলে ওই শাঁখা সিঁদুরেরও একটা গুণ আছে। আমি কথা বলছি না দেখে দেখলাম বৌদিও কেমন যেন আমতা আমতা করছেন। আমি বললাম, কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে বলুন না, কিছু বলতে চান? আসলে কথাটা অনেকদিন ধরেই বলবো ভাবছি। ওর বাবা মরার পর থেকে পড়াশোনার প্রতি আমি সেরকম ভাবে গুরুত্ব দিতে পারিনি। তাছাড়া ওর বাবাই তো বাড়িতে ওকে পড়াতো। এখন ওর বাবা নেই বলে ওর পড়াশোনাটাও নষ্ট হয়ে যাচ্ছে। কে, সুকান্ত? হ্যাঁ, আসলে যদি একটু তুমি পড়াও তাহলে। আরে হ্যাঁ, কেন পড়াবো না? কোন ক্লাস হলো ওর? জিজ্ঞাসা তো করলাম, কিন্তু পাড়ার লোকের মুখে শুনেছি সুকান্ত 1 নম্বরের মাথা ডাল। আরে আমাদের পাড়ার সুকান্তর বাবা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ব্রিলিয়ান্ট। আরে হারাধন বাবু ওকেও খুব পছন্দ করতেন তো, দিন রাত ওর ওপর এক্সপেরিমেন্ট করতেন। বিজ্ঞান, ভূগোল, ইতিহাস জ্ঞান ছিল বিস্তর। আর সাধে কি চাকরি পেয়েছিল অত ভালো, মাইনেও তার প্রচুর। কিন্তু তার পেটে কি হলো দেখো, একদম বোধবুদ্ধিহীন 3rd ক্লাস ছেলে। না হলে ক্লাস 3 থেকেও 3 বার ফেল করে? হ্যাঁ, আমি গলা খাঁকারি দিয়েই বললাম, ঠিক আছে, সে আমি না হয় ওকে পড়াবো। তা কোন ক্লাস? তুমি তো শুনেছই, ক্লাস 3-তে 3 বার ফেল করেছে। মাস্টার মশাই বাড়ি এসে বলে দিয়ে গেলেন, এই বছর পাশ না করলে আর স্কুলে রাখবেন না। না, তা কি করে হয়? তাহলে তুমি একটু ওকে উদ্ধার করো ভাই। দেখো, যদি একটু পারো, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করে ওকে পড়িও। মেরো ধরো। না না বৌদি, মারধর করে সবসময় সবটা হয় না। আমি জানি না, তুমি বাপের মতো দায়িত্ব নিয়ে ওকে পড়াবে ভাই। আমি এইটুকুই চাই। ঘরে থাকতে পারি না বেশিক্ষণ, ওই আসলে কাজ করতে হয় তো। ওই যে সুজিতদের বাড়ি বিড়ি বাঁধার কাজ করি।
জানোই তো আমার সংসারের এখন যা অবস্থা, মানুষটাকে বাঁচানোর তো কম চেষ্টা করলুম না। ওনার রেখে যাওয়া টাকা পয়সা থেকেই ওনার চিকিৎসা হয়েছে। এখন যেটুকু আছে সুকান্তর জন্য রেখেছি, পারতে খরচ করব না। আচ্ছা বৌদি, ঠিক আছে, তা তোমার মাস মাইনে? সে আপনি যা ভালো বুঝবেন দিয়েন, বলে তো ফেললাম। এবারে মাথা মোটা ছেলেকে আমি মানুষ করি কি করে? পড়তে এসেছে সুকান্ত। আজ এই নিয়ে 2.5 দিন হলো। 2.5 দিন তার মানে এই, প্রথম যেই দিন সন্ধেবেলা পড়তে এসেছিল সেই দিন একটা কবিতার 2টো লাইন মুখস্থ করতেই বাজিয়ে দিয়েছিল রাত 11টা। আমার তো খিদে পেয়েছে। শেষ পর্যন্ত বৌদিকে চিৎকার করে ডেকে বললাম, বৌদি এই সুকান্তকে নিয়ে যায়, আনো তো, ঘুমিয়ে পড়েছে। সত্যিও ঘুমিয়ে পড়েছিল আমার কোচিং সেন্টারে। পরের দিন সকাল 7টা থেকে আমি ব্যাচ পড়াই, বড়দের ব্যাচ পড়াই। সুকান্ত গায়ে গতরে বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনো তো ক্লাস 3তে পড়ে। কাজেই বড় স্টুডেন্টদের সাথে নিয়ে বসলাম ঠিকই, সেখানে পুরো একটা দিন বিকেল পর্যন্ত ছেলে নাওয়া নেই খাওয়া নেই, ওই 2 লাইনই মুখস্থ করছে। কিছুতেই মাথায় ঢোকাতে পারে না। প্রথম প্রথম মারধর দিতে চাইনি, কিন্তু একদিনেই আমার ধৈর্যচ্যুতি ঘটছে। মাস্টার হিসাবে এমনটা করা আমার একেবারেই উচিত নয়। শিক্ষক সে হবে যার মধ্যে প্রচুর ধৈর্য থাকবে, অন্তত তাই তো জানি। তবে বৌদি বলল, তোমার কাছেই থাক না, ওর খাওয়া পড়া না হয় আমি দিয়ে দিচ্ছি, আমি গুছিয়ে গাছিয়ে দিয়ে যাব, তুমি ওকে সবসময় একটু বইয়ের মধ্যে মুখ ঠুসিয়ে বসে রেখো। না পড়াশোনা করলে কি করে হবে? ও যে আমার শেষ আশা ভরসা। সত্যিই তাই। তবে এই ছেলেদের শেষ আশা ভরসায় জল ঢালবে তাতে আমার এক বিন্দুও সন্দেহ নেই। 2.5 দিনের দিন পড়াতে যখন বসলাম তখন অন্য স্টুডেন্টদের ওপরে খেঁচানিতে যেন ওর জন্যই আমার জাগছে বেশি। উফ, অসহ্য। এইরকম মাথা কারো হয়? হ্যাঁ, না পেরে চিৎকার করে বলেই দিলাম। সুকান্ত আমার দিকে ঢেলা মারা চোখে এমন করে তাকালো যেন আমার কথাটার মানেটাও সে স্পষ্ট বুঝতে পারছে না। মাথার পেছনে একটা চাটি মেরে বললাম, মেরে মাথা ফাটিয়ে দেবো। তখন থেকে পড়াচ্ছি 2 লাইন, কারণ মুখস্থ হয় না নাকি রে? হ্যাঁ, আরে বাবা পড় পড়, তোর মা কত আশা নিয়ে আমার কাছে তোকে দিয়ে গিয়েছে। উফ, আমার তো আর ভালো লাগছে না। বলতে বলতে মা ফোন করেছেন। ওনাদের ঘোরার দিনও প্রায় ফুরিয়ে আসছে। বললেন, তোর বাবা তো অসুখ বাঁধিয়ে বসে আছে। কত করে বলেছি লোকজনের সামনে এমন হাঁ ভাতাদের মতো ভাত খাবে না। কে শুনবে কার কথা বল? হ্যাঁ, আমাকে ঘোরাতে এসে উনি নিজেই পাতলা পায়খানা করে মরছেন। মা দেখো, আমার এমনি ভাল লাগছে না, রাখো তো। কেন রে বাবা, তোর আবার কি হলো? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আর তোমাদেরকে নিয়ে আমি উল্টোপাল্টা চিন্তা করছি না, কারণ আমি জানি পরিমল কাকা তোমাদের সঙ্গে আছে, আরো বাবার বন্ধু বান্ধব, কোনো অসুবিধা হবে না, সেটা আমি মনে মনে বিশ্বাস করি। সে তো হবে না, কিন্তু আমি তো। মা রাখো, আমার ভাল লাগছে না। কি করে মাকে বলে বোঝায় সঞ্জয়? আজকে দুপুরবেলা ওর একটু ডাল ভাত খাওয়ার শখ হয়েছিল। যা ডাল রান্না হয়েছিল সেটা থাক, আর ভেঙে বললাম না। বাবার পাতলা পায়খানা শুনে পেটের ওই দুপুরের ভাত উঠে আসার জোগাড় সঞ্জয়ের। তবুও বহু কষ্টে নিজেকে সামলে নিল সে। এই কিরে, তোদের পড়া হয়েছে? ক্লাস 5-6 এর স্টুডেন্টরা পড়ছে। অনেকে ওই সুকান্তর দিকে তাকিয়ে বিচ্ছিরি করে হাসছে। হাসবে নাই বা কেন? 2 লাইন পড়তে গিয়ে যার চোখ ঢ্যাবলা মেরে বাইরে বেরিয়ে আসে। ওর ওপর রাগ করে সব থেকে ভালো মেয়েটাকে দিলাম একটা বকা। ক্লাস 6-এ পড়ে মেয়েটা, অঙ্কে একটু ভুল করেছে। স্যার তুমি আমায় বকলে? তুমি তো আমায় কোনোদিন বকো না। তা বকবো না? সামান্য একটা বিষয় বুঝতে পারছিস না? পরে বুঝতে পারলাম ওর উপরে রাগ দেখানোটা আমার উচিত হয়নি। ব্যাচ ছুটি দেবার সময় ওকে ডেকে বললাম, এই মাম্পি এদিকে শোন। কি? ওর হাতে চকলেট দিয়ে বললাম, দেখ আসলে কি বলতো, আমি বুঝেছি স্যার, তুমি ওর উপর রাগ করে বলেছো তো, ওকে পড়িও না তো, ওর জন্য আমাদের পড়তে অসুবিধে হচ্ছে, ওকে তুমি অন্য ব্যাচে দাও। সত্যিই তাই, একে যে কার ব্যাচে নেব? ক্লাস 3-4 এর বাচ্চাদের সাথে পড়াবো? সেটা কি করে পসিবল হয়? কারণ তারা তো ওর থেকে ছোট। আর 5-6-এ পড়াবো, সেখানে তো আমারই মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি যে একজন প্রাইভেট টিউটর তাতেই আমার সন্দেহ জেগে যাচ্ছে। আমার মধ্যে বোঝানোর একটু ক্যাপাসিটি নেই নাকি?
ফোনটা বাজছে। সারা সন্ধে নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় জড়ো করে ফেলেছি, তাও কিছুতেই সমাধান করতে পারছি না। আজকে আর 7-8 ব্যাচ পড়াইনি, কারণ সুকান্তকেই বসিয়ে রেখেছি। মনে মনে ঠিক করেছি এই 2 লাইন আজকে ওকে মুখস্থ আমি করিয়েই ছাড়বো। স্যার, হিসি পেয়েছে। হ্যাঁ, আমার মুখে কর বলেও নিজেকে সামলে নিলাম। বললাম, যা বাইরে গিয়ে করে আয়। স্যার, খিদে পেয়েছে। আবার সামলে নিলাম নিজেকে। বললাম, দুপুরে খেয়ে আসিসনি? স্যার, কখন খেয়ে এসেছি, খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়ে একটু দুধ মুড়ি খাবো। দুধ মুড়ি খাবে? দুধ মুড়ি? পড়াশোনার নাম নেই। ইচ্ছে করছিল ওর মাথাটা ধরে দেয়ালে ঠাস করে ঠুকে মারতে। পরের ছেলে, তার উপরে বাপ মরা, এসব অত্যাচার তো করা যাবে না। নিজেকে সামলে বললাম, তাহলে বই খাতায় নম নম করে দাও। বলো, হে সরস্বতী মা, বিদ্যে দাও আমাকে। আর কি, এই তো? সেইটুকু বলতে গিয়েও ছেলে তুতলে গিয়ে একসা। বেরিয়ে যেতেই আমি ড্রয়ারটা খুললাম আমার ঘরের ড্রেসিং টেবিলের। সেইখানে মা আমার জন্য যাবতীয় ওষুধপত্র গুছিয়ে রেখে দিয়ে গেছে। এই না হলে মা গ্যাসের বড়ি, জ্বরের বড়ি, কাশির সিরাপ, পরপর সব, আরো কত কি, বদহজমের বমির তো আছেই। তার উপরে আমার আবার ওই রাত্রেবেলা জেগে বই পড়া অভ্যেসের জন্য ঘুমের বড়িটাও আছে। সবে ড্রয়ারটা টান মেরে খুলে একটা মাথা ব্যথার ওষুধ বার করেছি, এমন সময় দরজায় কলিং বেলের শব্দ। এ এখন আবার কে? কি শালা, আজ তো বলে দিয়েছি যে আমি 7-8 ব্যাচ পড়াবো না। তাহলে কে? হারে খোল, আমি। হো, ঋতুপর্ণা, দাঁড়া, আসছি। দরজাটা খুলতেই আমার সব থেকে কাছের বান্ধবী, গার্লফ্রেন্ড বলা চলে, দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই সহাস্য বদনে হাত দুটো প্রসারিত করে শাহরুখ খান স্টাইলে দাঁড়িয়ে পড়ল। আমি দরজা খুলতে খুলতে বললাম, ঠাট্টা করিস না, আশেপাশে স্টুডেন্ট ছড়িয়ে কি ভাববে? কি ভাববে? লুকিয়ে লুকিয়ে জল খাওয়ার বেলায় কিছু নেই, চল ঘরে চল, কথা আছে। দেখ, বাবা মা কিন্তু কেউ বাড়ি নেই। ভয় নেই সোনা, আমি তোমার ইজ্জত নষ্ট করতে আসিনি, দরকারি কথা আছে বলতে এসেছি। ঘরে বসতে দিবি নাকি? বস, চা খাবি? সে তো করলে ভালোই হয়। ঋতুপর্ণাকে আমার বেডরুমেই বসালাম। ওর সাথে আমার সম্পর্ক সেই ক্লাস 5 থেকে। ওর বাবা চাকরি করেন, মাও চাকরি করেন। ছোটবেলায় ও বড় হয়েছে বাড়ির আয়াদের কাছে। আমার মা বাবার কাছে এলে নাকি একটা অন্যরকম শান্তি অনুভব করে। গত বছর আমাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে, রেজিস্ট্রিটাও পাকাপোক্ত। এখনো সামাজিক মতে বিয়েটা আমরা করিনি, কারণ আমার এমনি প্রাইভেট টিউশনি, যেটায় বছরের পর বছর শুধু ওঠা নামাই চলতেই থাকে। যতদিন না পর্যন্ত ব্যাংকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট গোছাতে পারছি, ততদিন সামাজিক মতে বিয়েটা করব না, এটাই আমাদের মধ্যে শর্ত ছিল। আর যেহেতু সামাজিক মতে বিয়ে করব না, তাই আমরা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করব না, যতই আমাদের খাতায় কলমে রেজিস্ট্রি করা থাক না কেন। চা করতে গেলাম, ঋতুপর্ণা বসলো। বসতেই আমার খাটের উপর থেকে একটা ক্লাস 3 বাংলা পাঠ্য বই হাতে নিয়ে বলল, খিরে, তোর এত অধপতন হয়েছে নাকি স্টুডেন্ট এবার অনেক কম? শেষ অব্দি ক্লাস 3 পড়াচ্ছিস? ঠাট্টা করলো ঋতুপর্ণা। ও নিজে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে, মাইনে নেহাত কম নয়, চলনসই। আমি চা নিয়ে ঘরে ঢুকে বললাম, আর বলিস না, কপালের ফের। পাশের বাড়ির উমা বৌদি, কদিন আগে বললাম না আমাদের এখানে একটা ব্রিলিয়ান্ট ছেলে মারা গেছে, সরকারি চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ, খুব অসুস্থ হয়েছিল, ভুগে ভুগে শেষ হলো, নিউমোনিয়া গাড়িয়ে গিয়ে। হ্যাঁ বলেছিলি তো, ওরই ছেলে সুকান্ত। আর বলিস না, বাপটা চৌখস ব্রেন, এদিকে ছেলে একদম ডাল, কিচ্ছু পারে না। ক্লাস 3-তে 3 বার ফেল করেছে, এই চতুর্থবারের বার পাশ না করলে স্যার বলেছে স্কুল থেকে তাড়িয়ে দেবে। বলিস কি, এখন এরকম আছে? এখন তো কত অল্প নাম্বারে পাস। থাকতো আমাদের সময়, গ্রুপেও তুলতে হবে, আবার এমনিও তুলতে হবে, মনে পড়ে? তা পড়ে না, তুই আর আমি তো সেই জেনারেশনের মধ্যেই পড়ি। তা কি হলো? চাটা খেয়ে দেখ। ভালো হয়েছে, তবে জেঠিমার মতো হয়নি, সে আমি জানি। এই কবে আসবে ওরা? এই তো আর কদিন পরই। জানিস, দুপুরবেলা রান্না করেছিলাম ওই প্রেসার কুকারে, একই সঙ্গে ডাল চাল সিদ্ধ করে খিচুড়ি। ওফ, যা জঘন্য হয়েছিল খেতে। তার উপরে মা একটু আগে ফোন করে বলে বাবার কিনা পাতলা পায়খানা।
হেসে দেয় ঋতুপর্ণা। চাটা মুখ থেকে উপচে আমার শার্টে এসে লাগে। কি করছিস? ও সরি সরি, বুঝতে পারছি তুই কি খিচুড়ি খেয়েছিস। যাই হোক, তা এখন কেমন আছে? এখন ফোন করা হয়নি। সে কি, একটা খোঁজ নে। আরে ধুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই ছোড়াকে কেন যে পড়াতে নিয়েছি। মাত্র 2.5 দিন, বুঝলি? মনে হয় 250খানা চুল ছিঁড়ে ফেলেছি আমার। ও মা, তাই? ঋতুপর্ণা উঠে এসে সঞ্জয়ের মাথাটা ঘেটে বলল, তাই বলি, সামনেটা এমন টাক লাগছে কেন? তা ওকে না পড়িয়ে ছেড়েই দে না, পড়ানোটা পড়াতে হবে না। আরে না, ছেলে শেয়ানা হয়ে গিয়েছে, চোখে মুখে শেয়ানা। ভাব, ওর জন্য আজকে আমার ক্লাসের একটা ভালো মেয়েকে আমি বকাঝকা করেছি। এইটা ঠিক করিসনি। ওর জন্য অন্য স্টুডেন্ট কেটে গেলে আমাদের কি হবে তখন বল? একেই তোর এই কাজের ওপরে আমার ভবিষ্যৎ নির্ভর করে আছে। আমি তো তোকে বারবার বলছি, আমি তো চাকরি করি, তাতে কোনো অসুবিধে হবে না, দুজনে মিলে ঠিক চলে যাবে। না রে, আমি চাই না আমাদের সন্তানকে জীবন অনেকটা স্ট্রাগল করতে হোক। আমি চাই সে যাতে পৃথিবীর আলো দেখে স্বাচ্ছন্দ্যে, আর আমরাও তার ইচ্ছে পূরণ করতে পারি সব রকম ভাবে। সে না হয় বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়। তুই কি বলতে এসেছিলি সেটা বল। পার্ট টাইম জব করবি? স্কুলে লোক নেবে, সেই কারণে এসেছি। আমি যেখানে চাকরি করি তারই পাশে একটা বেসরকারি স্কুল, মাইনে 12,000 টাকা। বলিস কি? হ্যাঁ, আর আমি হিসাব করে দেখলাম তুই স্টুডেন্ট পড়ানোরও সময় পাবি। সকালবেলা এই ধর 9টায় বেরিয়ে গেলি, স্কুলে পৌঁছতে পৌঁছতে 10টা, 10:30 থেকে স্কুল শুরু, শেষ হয়ে যাবে 1:30-2টোর মধ্যে। তুই চলেও আসতে পারবি বাড়িতে। হ্যাঁ, তাহলে চেষ্টা করে দেখ। কথা শেষ করতে পারিনি, বাড়ির বাইরের মেন গেটটা খোলাই ছিল। সামনে দেখি সুকান্ত এসে বারান্দায় দাঁড়িয়ে। আমার বেডরুম থেকে স্পষ্ট বারান্দাটা দেখা যায়। এ কি তুই? কথা ঘুরিয়ে আমি ঋতুপর্ণাকে এমন একটা প্রশ্ন করতে ঋতুপর্ণা বেশ অবাক হয়ে গেল। ওমা, আমি তো তোর সামনে কখন থেকে? আরে তুই না, কি ব্যাপার সুকান্ত, তুই এখন এসেছিস? আমি আমার বাংলা বইটা রেখে গেছিলাম স্যার। হো হো, ও এইটা তোমার বই? এই এটাই বুঝি সুকান্ত? হ্যাঁ, আমি সুকান্ত, সুকান্ত মিত্তির। বাহ, ভালো তো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। বাবার নাম কি? বাবার নাম অমিয়। অমিয়। থাক থাক থাক, আর বলতে হবে না। তুই বাড়ি যা। শোন, আগামীকাল পড়তে আসবি ঠিক দুপুরবেলা, বুঝলি? কিন্তু দুপুরে তো তোর কোনো থাক না। চোখের ইশারায় ঋতুপর্ণাকে চুপ করিয়ে দিলাম। এটাই বোঝাতে চাইলাম যে দুপুরে কোনো ব্যাচ নেই, আর দুপুরে আমার পড়ানোও নেই। আমি ঘুমোবো আর ও আমার পাশে বসে কবিতা মুখস্থ করবে। এটাই ওকে পড়ানোর সব থেকে ভালো টেকনিক আমার। এর থেকে বেশি আমি ওকে সহ্য করতে পারছি না। নেহাত পাশের বাড়ির বৌদি পড়তে দিয়েছে তাই, নাহলে কোন শালা এই গর্ধব মার্কা স্টুডেন্টকে পড়ায় বলতো? ঋতুপর্ণার দিকে তাকালাম, দেখলাম সুকান্তর চলে যাওয়ার দিকে ঋতুপর্ণা হাঁ করে তাকিয়ে রয়েছে। কিরে, কিছু বলবি? আমার মনে হচ্ছে ছেলেটা মেন্টাল দিক থেকে শর্ট। মানে? হ্যাঁ, ওর বুদ্ধি মনে হয় পরিপক্ক হয়নি, বুঝলি? হাট, কি বলিস? না না, আমার মনে হচ্ছে। নাহলে দেখ ওর হাঁটা চলা। একটা জিনিস খেয়াল করেছিস সঞ্জয়? ওর ঠোঁটের কোণা দিয়ে নাল পড়ছিল। হ্যাঁ, এই জিনিসটা আমি সত্যিই খেয়াল করেছি। বললাম হ্যাঁ, সে তো ওর পরেই। আর ওর মা সঙ্গে করে একটা রুমাল সবসময় দিয়ে দেয়, ঠোঁট মোছে। হ্যাঁ, আর কথা বলতে গিয়ে জিভের মধ্যে একটা আড়ষ্ট ভাব দেখেছিস তো? হ্যাঁ, সে তো দেখছি। কিন্তু এই বয়সী স্টুডেন্ট হবে প্রাণোচ্ছল, তাই না? চঞ্চল। আর ওর যেহেতু বাড়তি বয়স, তাই ওর মনে হয় ভালো ট্রিটমেন্টের দরকার, বুঝলি সঞ্জয়? এরপরে ঋতুপর্ণা আর বেশিক্ষণ বসেনি। ওইদিকে আকাশটাও কেমন ভার হচ্ছে। আমাকে বলল, এখন যাই বরং, আকাশে মেঘ করছে, ঝড় বৃষ্টি হবে, তখন আবার আমি বাড়ি যেতে পারবো না। তোর কাছে তখন আমার থাকতে হবে। বলা যায় তখন যদি আমি তোর সতীপনা এই ইজ্জতে হাত দিয়ে দিই। থাক, কি যে বলিস, আসছি বুঝলি। ঋতুপর্ণা স্কুটি নিয়ে এসেছিল, বেরিয়ে গেল। আমিও আমার গ্রিলের গেটে তালা বন্ধ করলাম। তাকিয়ে একবার দেখে নিলাম সুকান্তর বাড়িতে আলো জ্বলছে। ওর মা বারান্দায় রান্না করছে। বেচারি সারাদিন খাটে, গাধার মতো খাটে। কার জন্য খাটে? ওই ছেলের জন্য খাটে। কিন্তু একে যে আমি কি করে পড়াবো? দিন কতক পরে বাবা মা ফিরে এলেন। বাবার শরীরটা বেশ কাহিল। আমি বললাম, কেমন হলো ভ্রমণ? খুব ভালো।
এর থেকে বাড়ি বসে তীর্থ দর্শন করা অনেক ভালো রে বাবু। তোর বাবা নিজেই পেরে ওঠে না আর আমাকে দোষারোপ করে, বলে কিনা আমি নাকি কোথাও ঘুরতে যাওয়ার উপযুক্ত নই। জানিস কিরম হাঁ ভাতারের মতো খেয়েছে সবার সামনে। বলি সবার তো একটা দৃষ্টি আছে নাকি, লেগে গেছে নজর। হেগে হেগে মা প্লিজ, এসে যখন গেছো আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াও। এতদিন আমিও ওই রকমই খাবার খেয়েছি। আমার কথা শুনে বাবা মা দুইজনই হাসলেন। বাবা বললেন, চেহারার একই হাল করেছিস? হ্যাঁ, সাধে বলেছিলাম তোর মাকে তোকে নিয়ে যাই। আমায় তুমি কখন বললে? আমি তো বললাম ছেলে থাক, ছেলে বুঝুক বাড়িতে মা বাবা ওর জন্য কতটা করে। কিরে এইবার ঋতুকে বিয়ে করে আনবি তো? তোদের তো রেজিস্ট্রি হয়েই গিয়েছে বাবা, কেননা অ্যাক্সিডেন্টলি একটা বাচ্চা কাচ্চা আসে না তোদের, আমারও মাথায় ঢোকে না। বাবা বললেন, কি করে হবে? সব সময় যে কিনা বইয়েই মুখ ঠুসে বসে থাকে সে আমার বৌমার রূপটাকে দেখে বুঝি? তোমরা যে কিন্তু ওটা, হ্যাঁ রে বাবু ওটা সুকান্ত না? হ্যাঁ। ওকে কি করছিস তোরা? হ্যাঁ, ও পড়তে আসে। সে কি রে, সব বোনাশ করেছিস তো। ওকে কেউ পড়তে নেয়? বাবা ওর মা আসবে কথা বলতে মাইনে নিয়ে। সে কি, এমনিতেই ওর ইনকাম সেরকম নেই। আমিও মরে যাওয়ার পর কত কষ্টে বেচারি সংসারটাকে টানে। মা আমি 1 পয়সা চাইনি, বৌদি জোর করেই। আমি এখন যাই স্যার, বলল সুকান্ত। সুকান্ত বস বস, এই তো আমি চলে এসেছি। এতদিন মাস্টারমশাই বোধহয় খুব মেরেছে বকেছে। সুকান্ত আমার দিকে এমন করে তাকালো যেন পারলে আমাকে গিলে খাবে। না মারিনি তা নয়, সত্যি এমন স্টুডেন্টের ওপরে হাত চলে যাওয়ারই কথা। বেতের লাঠিটা ওর জন্যই স্পেশালি তৈরি করেছিলাম। সেই দিন ক্লাস 5-6 ব্যাচ পড়তে এসেছে, ওকে পড়তে ডেকেছিলাম সেই দুপুর 1:30টায়। ও পড়তে এসেও ছিল, কিন্তু 5টা বাজে তখনও ওর পড়া মুখস্থ হয়নি বলে আটকে রেখেছিলাম। রাগের চোটে বেতের 2টো ঘা দিয়েছি পিঠ বরাবর, লেগেছিল বিরাট, চিৎকার করে উঠেছিল। ওই সময় ঋতুপর্ণা এসেছিল বাড়িতে। আমি ওই রকম করছি দেখে ওর কি আহ্লাদ। সুকান্তর পিঠে হাত বুলিয়ে কত দরদ দেখালো, তারপর চলে গেল নিজে। আমি যে কি মুশকিলে পড়েছি মা আমি জানি, মনে মনে বিড়বিড় করলাম। সুকান্ত বলল, না জেঠিমা এখন বাড়ি যাই, মা অপেক্ষা করছে আমার জন্য। সুকান্ত বেরিয়ে গেল। বাবাও ফ্রেশ হতে গেলেন। মা বলল, ঠিক আছে আমি না হয় এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নি, বুঝলি কতগুলো কাচাকুচি করতে হবে, তারপরে ভালো করে স্নান টান করে নি। বাবা ঠাকুর ঘরটা বুঝি আমার জন্য একেবারে নষ্টই হয়ে গেল রে। সেই দিন রাত্রিবেলা মা বাবার সঙ্গে দেখা করতে ঋতুপর্ণা এসেছিল। ভালো আছে জেঠু? জেঠিমা এই যে ভালো আছি। তা লক্ষ্মী আমার ঘরে কবে আসছে? তোমার নারায়ণ যাবে আনবে, ওই দেখো। তা তোমরা কি ঠিক করলে? কি আর ঠিক করবো জেঠু, তোমার ছেলেই তো সায় দেয় না, সারাদিন বইয়ের মধ্যেই মুখ ঠুসে বসে ওপরে আছে। যাও। ঋতুপর্ণা আমার কাছে এসেছে। আমি তখন টেবিলে বসে বইয়ের মধ্যেই মুখ ঠুসেছিলাম। হঠাৎ পিছন থেকে জাপটে ধরায় আমি বেশ কেঁপে উঠি। আরে আরে বাবা, এমন করছিস যেন কোনো পর পুরুষ। কি হয়েছে বল? কি আর বলবো, শোন তোর এই স্টুডেন্ট কি যেন নাম? হ্যাঁ সুকান্ত, তার একটা অসুখ আছে। অসুখ? কি অসুখ? দেখ এটা আমার ডাউট নয়, আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করেছি, এমনকি যারা আমার অফিসে আছে তাদের সাথেও আলোচনা করেছি। ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলবি? তোকে আমি একদম ক্লিয়ার করে বলছি। শোন, ওর বাবা চাকরি করতো তো? হ্যাঁ চাকরি করতো। আচ্ছা, ওর বাবার মাথায় নিশ্চয়ই কাজের খুব প্রেশার ছিল? নিশ্চয়ই ছিল। ঠিক আছে, ব্রেন খাটিয়ে কাজ করতো? অবশ্যই। আমরা করি মানে? দেখ এই যে আমাদের হাতে এখন স্মার্টফোনটা আছে, আমরা তো সব সময় যখনই কোনো রিল ওপেন করি পরপর দেখতেই থাকি। সে তো থাকি। আচ্ছা, ওই রিল দেখতে দেখতে একটা সময় আমাদের মাথার চিন্তা শক্তি কম হয়ে যায়, জানিস তো? মানে মানে আমরা স্বাভাবিক চিন্তা করতে পারি না। মোবাইল আমাদেরকে যেটা দেখাচ্ছে আমরা সেটাকে গ্রহণ করে আমাদের মস্তিষ্কটাকে একটু একটু করে নষ্ট করে ফেলছি। এটাকে চলতি ভাষায় কি বলে আমি জানি না, তবে ভার্চুয়ালি যদি বলতে পারিস, যখন কোনো ভার্চুয়াল আসক্তি বাস্তবতাকে গিলে খায় ওটাকে বলে ব্রেইন রট। হোয়াট? হ্যাঁ,
এটাই হয়েছে তোর স্টুডেন্টের। আমার মনে হয় ছেলেটার উপস্থিত বুদ্ধির যে চিন্তাধারা ওই জায়গাটায় ব্রেনে এফেক্ট করেছে। মানে মানে এটা হচ্ছে রে, আর হচ্ছে এই আমাদের অত্যাধুনিক লাইফস্টাইলের জন্য। এখন তো বাইরে বেরিয়ে খেলাধুলো এসব প্রায় বন্ধই হতে চলেছে এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে, তাই না? কথাটা একেবারে ভুল বলিসনি, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সবই করতে হবে সঞ্জয়। তাই বলে এটাও অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি স্টাডি করলাম ওর ওর সম্পর্কে। মানে মানে ধর ওর বাবা, ওনার তো মোবাইল সম্পর্কে কিছুটা আসক্তি অবশ্যই ছিল, সে তো থাকতেই পারে। ওর মায়েরও নিশ্চয়ই ছিল। আচ্ছা, ওদের সন্তানটা যদি এখনই এরকম তৈরি হয়, তাহলে এই সুকান্তর যে সন্তান হবে তার তো ব্রেনই থাকবে অচল, কাজই হবে না। জানিস, আমাদের এই যে প্রতি বছর নির্দিষ্ট করে সার্ভে হয় না প্রত্যেক মানুষের ওপর, এমনকি প্রত্যেক বছর ইন্টারনেটে কোন জিনিসটা বেশি করে সার্চ করা হয় সেটারও সার্ভে হয়। হ্যাঁ, হয়তো তাতেই এটা স্পষ্ট উঠে এসেছে। একের পর এক দিন যাবে আর আমাদের ব্রেন একটু একটু করে শর্ট হতে হতে ভেতর থেকে পৌঁছে নষ্ট হয়ে যাবে। ওই ঠিক অনেকটা কিসের মতো বলতো? জম্বিদের মতো। বুঝতে পারলি? এটা থেকে বাঁচার উপায় একটাই উপায়, নিজেকে সচেতন হতে হবে। অবশ্যই শেখার জিনিস থেকে শিখতে হবে, আর ব্রেন খাটিয়ে আবিষ্কার করতে হবে। দেখ সঞ্জয়, আমরা কিন্তু আদিম মানুষ থেকে আধুনিক মানুষে রূপান্তরিত হয়েছি আমাদের ব্রেনটা খাটিয়েই, কিন্তু এখন আবার সেই ব্রেনকে আমরা ইচ্ছা করে অবচেতন করে আবার ওই আদিম যুগেই চলে যাচ্ছি। একদম ঠিক বলেছিস। কিন্তু আমার তো মনে হয় ওই ছোড়ার শুধু পড়াশোনাতেই যত প্রবলেম, বাদ বাকি শেয়ানা বুদ্ধি ঠিকই হয়েছে। আরে না, ছাড়, শেয়ানা বুদ্ধি হয়েছে না ছাই, আমার তো সন্দেহ হয়। দেখে যা, সবই বোঝে সবই করে, এদিকে ভাব মারে ওই রকম। আচ্ছা, তাহলে ছোট্ট একটা টাস্ক নেওয়া যাক। কিরকম? ধর, আগামীকাল তুই জেঠু জেঠিমাকে যেমন তেমন করে বলে বুঝিয়ে মন্দিরে পাঠিয়ে দিবি। তুই ওই ছোড়াকে পড়তে ডাকিস ঠিক 1:30 নাগাদ দুপুর, তাই তো? হ্যাঁ। কেন? ওই সময় ওর মা থাকে না? না, ওর মা রান্না বান্না করে খাইয়ে আমার কাছে গুছিয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যায়। বাহ, এটা একটা খুব ভালো জিনিস। তুইও কাজে বেরিয়ে যাবি, ওর সঙ্গে আমি থাকবো। ওর ব্রেন যদি সত্যি সত্যি অমন রট হয়ে গিয়ে থাকে, তাহলে একটা নারীর অস্তিত্বকে ও কিছুতেই স্বীকার করতে পারবে না। আর যদি ও শেয়ানা হয়, তাহলে এসব তুই কি বলছিস ঋতুপর্ণা? এটা প্রাণঘাতী হতে পারে। আরে ধুর, নিতান্ত শিশু, ও কি প্রাণঘাতী করবে আমার ওপরে? তাছাড়া ওর শক্তির থেকে আমার শক্তি যথেষ্ট বেশি, এটা তো তুই মানিস। না না, এই রিস্কি কাজ আমি করতে পারবো না। আমার কাছে ছেলেটা বড্ড বেশি শেয়ানা, এবং আমি ওটা এখনো মানি। তোর কথায় আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। ওহ প্লিজ, দেখ, আমার মনে হয় ছেলেটা ওর বাবা যখন জীবিত ছিল তখন প্রচুর পরিমাণে মোবাইল ফোন দেখতো, গেম টেম খেলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এই গেম খেলার কথা কিন্তু ওর মাও বলেছে। সব সময় ফোন ফোন ফোন, গেম গেম, ওই করে পড়াশোনা বিসর্জন, এগুলো বলে ওকে বকাবকি করতে আমি শুনেছি। কিন্তু ও তখন নিতান্ত বাচ্চা, ক্লাস 1-2 পড়ে। 3তে উঠেই এইটাই তো হয়েছে, অতিরিক্ত মোবাইলের নেশা ওকে নষ্ট করেছে। এইবারও ভিতর থেকে বড় হচ্ছে কিনা, পড়াশোনার প্রতি কোনো ইচ্ছে নেই কিনা, ওইটা জানার জন্য একটাই উপায়। তাই বলে কি নিজেকে বিসর্জন দিয়ে আহা এমন করছিস কেন? আরে আমার কিচ্ছু হবে না, তুই আছিস তো? কিন্তু ঋতু, আমার যে বড্ড ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই বাবু, আমার কিচ্ছু হবে না। পরের দিন প্ল্যান মাফিক কাজ করে সঞ্জয়। বাবা মাকে বলে, আমার না শরীরটা খুব খারাপ, তোমরা কাজ করো তো, ওই জোহরা মন্দির থেকে একটু পুজো দিয়ে এসো তো মা, আর মায়ের পায়ের ফুল আমার মাথায় একটু ঠেকাবে। মন মেজাজ কিচ্ছু শান্তি পাচ্ছি না। হারাধন যাটা এত বই দিয়ে গেছে, বইগুলো পড়ে পড়ে উদ্ধার করতে পারছি না, সময় পাচ্ছি না। আর ওই ছেলেটা সুকান্ত, ঠিক আছে, আমি ওর জন্য না হয় প্রার্থনা করব। জানো মা, আগের বাড়ি আমার কোচিংয়ে কত স্টুডেন্ট এসেছিল, কিন্তু এবার দেখো কত স্টুডেন্ট কম। ওরকম হয় বাবা, এই টিউশনির ব্যবসাটা কিন্তু ওঠানামা করে, সেসব চিন্তা করছি না। তুমি আমার নামে পুজো দিয়ে আসবে কিনা সেটা বলো। নিশ্চয়ই, তুই যখন বলছিস তখন পুজো দেবো না। কি গো, তোমার হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তা কখন যাবে? ঠিক 12টা নাগাদ।
বাবা মাকে তৈরি করে একটা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেয় সঞ্জয়। ফোন করে ঋতুকে বলে, আমার কিন্তু ভয় করছে, দেখ এসব কি না করলেই নয়, করতেই হবে, এটা করতেই হবে, ওটা করলেই তবেই বোঝা যাবে ও সুস্থ কিনা, বুঝতে পারলি? সে নয় বুঝলাম, কিন্তু এরপরে সঞ্জয় গিয়ে খবর দেয় সুকান্তর মাকে, বৌদি ওকে পাঠিয়ে দেবেন, আজকে 1:30 থেকেই পড়াবো। হ্যাঁ হ্যাঁ, আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে, এই তো ওকে গুছিয়ে টুছিয়েই পাঠাবো। বলছি আগামীকাল থেকে স্কুল যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে, সব পারবে, চেষ্টা করলে মানুষ কি না পারে। এই সব বলে কাটিয়ে দিল সঞ্জয়। ঋতু বাড়িতে চলে এসেছে, তবে লুকিয়ে আছে। 1:30 বাজতেই চলে আসে সুকান্ত। স্যার স্যার। এই তো সুকান্ত এসেছো? বাথরুম থেকে শব্দ করে ঋতু। ততক্ষণে সঞ্জয় বেরিয়ে গিয়েছে বাইরে। ওকে ঋতু বলে দিয়েছে ঘড়ি দেখে 0.5 ঘন্টা পর ফিরে আসতে। যা কিছু করার এই 0.5 ঘন্টাতেই সম্ভব। দুপুরবেলা আশেপাশে লোকজন খুব কমই থাকে, যদিও ঋতু নিজেকে বাঁচানোর জন্য সব কিছুই সঙ্গে রেখেছে, পেপার স্প্রে থেকে শুরু করে ছুরি চাকু পর্যন্ত। বাথরুম থেকে ঋতুর কণ্ঠস্বর শুনতে পেয়ে সুকান্ত সেই দিকে এগিয়ে যায়। আমি এসেছি। কে? সুকান্ত। সুকান্ত? ও, বলছি সুকান্ত, দেখো না তোমার স্যারের বেডরুমে আমার তোয়ালেটা রাখা আছে, প্লিজ একটু এনে দাও না তোয়ালেটা। তোয়ালে কোনটা তুমি চেনো তো? হ্যাঁ চিনি। বাড়ির মেন দরজাটা তখন খোলা। সুকান্তকে বলল ঋতুপর্ণা, দরজাটা কিন্তু ভেতর থেকে লক করে দিও, কেমন? সুকান্ত হ্যাঁ বলল। দোতলা বাড়ি, বারান্দাটা সম্পূর্ণ ফাঁকা, অল্প গ্রিল দিয়ে ঘেরা। পরপর 2-3টে ঘর আছে, তবে বর্তমানে ঋতু নিচের ঘরে, সুকান্তও নিচে। হারাধন কাকার ওই কোচিং সেন্টারে আজকে আর পড়াতে যায়নি, যাবে আগামীকাল থেকে। আজকে সুকান্তকে টেস্ট করার পালা। সুকান্ত উঠে চলে গেল তার মাস্টার মশাইয়ের বেডরুমে। সেইখান থেকে টাওয়ালটা নিয়ে নিচে নেমে এলো। দিদিমণি দিদিমণি। দরজায় বেশ কয়েকবার টোকার শব্দ। তৃতীয়বারের বার যখন দরজা খুলল না ঋতুপর্ণা, তখন সুকান্ত অনেকটা ভয় পেয়েই দরজা ধাক্কা মেরে ভেতরে ঢুকেই চিৎকার করে ওখানেই মাটিতে পড়ে গেল। স্যার কিরকম বুঝছেন? পেশেন্টের গলায় আঘাত করা হয়েছে ছুরি দিয়ে, অবস্থা বেশ খারাপ, প্রার্থনা করুন, এছাড়া আর কোনো উপায় নেই। সুকান্তকে তো আমি একেবারে শেষ করে দেব, দাঁত কিরবির করে কথাটা সঞ্জয় বলে। পুলিশ এসেছে। সুকান্তর বয়স যেহেতু কম, তাই পুলিশ ওকে ধরেই বটগাছের কাছে বসে। সুকান্তর মা হাঁপিত্তেশ করে কান্নাকাটি করছে। ঋতুপর্ণার বাবা মাও এসে হাজির হয়েছেন। 0.5 ঘন্টা পর সঞ্জয় যখন বাড়ি ফিরে আসে, তখন গ্রিলের গেট ভেঙে ওকে ভেতরে ঢুকতে হয় লোকজন নিয়ে। যখন ঢোকে তখন দেখে বাথরুমের পাশে টাওয়ালটা হাতে সুকান্ত পড়ে রয়েছে এবং বাথরুমের ভেতরে গলার নলিটা কেটে পড়ে থাকা ঋতুপর্ণা, যা শরীরের সমস্ত অংশে দাগ। গায়ে পড়ে থাকা সব গয়নাগুলো ছিনতাই হয়েছে। সঞ্জয়ের ঘরে আলমারিতে রাখা টাকা পয়সা থেকে শুরু করে কিছুই আর নেই। এটা স্পষ্ট দুপুরবেলা বাড়িতে ছিনতাইকারীরা ঢুকেছিল। কিন্তু সুকান্ত কোনো কথাই বলছে না, শুধু বসে বসে কাঁপছে, আর ওর মায়ের আঁচলের তলায় মুখ গুজে রয়েছে। পুলিশ এসে অনেক করে সুকান্তকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছে, কিন্তু সুকান্ত কোনো উত্তর দিতে পারেনি। ঋতুপর্ণার জ্ঞান ফেরে 3 দিন পর। এই দিন 3 ধরে সুকান্তকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। সঞ্জয়ের নাওয়া ঘুম উঠে গিয়েছে। হারাধন জ্যাঠার কোচিং সেন্টার প্রায় বন্ধ হতে যাবার দশায়। স্টুডেন্টরা সকলেই ভয়ে ভয়ে রয়েছে। কে খুন করেছে, কারা করেছে, আততায়ীদের এখনো ধরা যায়নি। সঞ্জয়কে জিজ্ঞেস করলে সঞ্জয় বলছে, হয়েছে সুকান্ত, ওই তো কাজ। না না, এটা আপনি ভুল বললেন সঞ্জয় বাবু। ওইটুকু ছেলের পক্ষে, ওইটুকু ছেলে, আপনি দেখেননি ঋতুর শরীরে কত দাগ, কত ক্ষতি? জানি না ও আরো কি ক্ষতি করেছে। আপনি ভুল বললেন। ও সত্যিই অসুস্থ সঞ্জয় বাবু, ওর ব্রেন এখনো ডেভেলপ হয়নি, এই কারণেই ওর মাথায় পড়াশোনা অবধি ঢোকে না। কিন্তু গেম গেম
গেম তো একটা বোকা ছেলেও পারে, সেইটাই বলতে চাইছি অফিসার, আমি সেইটাই বলতে চাইছি। পড়াশোনার ভাষা বোঝে না, কিন্তু অতিরিক্ত মোবাইলের নেশা ওকে শরীর সম্পর্কে বুঝিয়ে দিয়েছে। এই বলে সঞ্জয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আপনি তো সঞ্জয়? হ্যাঁ, আসুন ভেতরে, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ঋতুপর্ণার জ্ঞান ফিরেছে। ঋতুপর্ণা তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করে। গলায় তখনও ব্যান্ডেজ রয়েছে, হাতে পায়ে সমস্ত জায়গায়। ঋতুর চোখের কোণায় জল। আমার দিকে চোখে চোখ পড়তে ঋতু কেঁদে ফেলল। আমিও ওর হতদরিদ্র অবস্থা দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, কি দরকার ছিল এরকম একটা রিস্ক নেবার বলতো? দিব্যি তো সুস্থ ছিলি, এখন কি করে কি হবে? স্যার, ওর আর কোনো ক্ষতি? না না, ওকে কেউ রেফ টেফ করেনি। নিতান্তই যারা ওর উপরে এটা করেছে তাদের বয়সও কম। মানে আমি একটু ভেঙে আপনাকে বলছি, তার আগে আপনি ওর বয়ানটা শুনুন। পুলিশ অফিসারকে ডাকা হোক, না হলে তো উনি পরে এসে আবার পেশেন্টকে বিরক্ত করবেন। অফিসার ঘোষাল বাবুকেও ডাকা হয়েছে। ঘোষাল বাবু বললেন, ম্যাডাম আপনি নিশ্চিন্ত মনে আপনার বয়ানটা আমাদেরকে বলুন, আমরা রেকর্ড করে নিচ্ছি। কনস্টেবল আপনার সামনেই আছে, তা বলুন তো সুকান্ত আপনার ওপরে ঠিক কি করেছিল? সুকান্ত? না না, সুকান্ত কিচ্ছু করেনি, সুকান্ত দোষী নয়। উত্তেজিত হবেন না ম্যাডাম, আপনার কিন্তু হেই, তুমি উত্তেজিত হচ্ছ কেন ঋতু? আমি জানি তুমি সুকান্তকে স্নেহ করো, ওর অবস্থা দেখে তোমার মায়া হয়, তাই বলি। না সঞ্জয়, সুকান্ত কিচ্ছু করেনি। সুকান্তর জন্যই আমি প্রাণে বেঁচেছি। মানে? হ্যাঁ, আমি বুঝতাম হয়তো ওর ব্রেন শট, ওর বাবা মার জিনগত পরিবর্তন ওর মধ্যে এসেছে। হ্যাঁ, পড়াশোনার দিক থেকে হয়তো ও সত্যি একটু অবুঝ, কিন্তু প্র্যাকটিক্যাল বুদ্ধি ওর যথেষ্ট। মানে শোনো, হয়তো বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে বলে ঋতুপর্ণা চুপ হয়ে গেল। আমার পিছনে এসে দাঁড়িয়েছে তখন আমার ক্লাস 7-8 ছাত্র শুভ আর রিতম, বেশ কাচুমাচু দৃষ্টিতে। একটা পুলিশ অফিসার ওদেরকে ধরে রেখেছে। কি ব্যাপার অফিসার, ওদেরকে ধরেছেন? স্যার, এরাই তো আসল দোষী। আর বলবেন না, একদম শেষ মাথার গলির মোড়ে দেখি সোনার দোকানে এদেরকে। আরে বাচ্চা ছেলে দিনে দুপুরে সোনা বিক্রি করতে গিয়েছে। একেই তো পুরো ব্যাপারটা মিডিয়া হয়ে গিয়েছে, জানাজানি হয়ে গেছে সবটা। এরপরে ওর বাড়ির লোকে সরাসরি ফোন করে থানায় খবর দেয়। ছেলেদেরকে সন্দেহজনক লাগছে, আচরণ বদলে গেছে। হঠাৎ করে পকেট ভর্তি টাকা। বাবা মা কি শিক্ষায় বড় করেছে দেখুন স্যার। ক্লাস 7-8 বাচ্চা আততাই হয়ে গেল। খুনাখুনি পর্যন্ত ছিনতাই করছে। আরে আচ্ছা, তো এখন তাই হচ্ছে। এই যে আশেপাশে মোটর চুরি, সাইকেল চুরি, এগুলো তো সব এরাই করে টাকার জন্য। সেটাও কি জন্য জানেন স্যার? মিডিয়ায় আক্রান্ত হয়ে। সেখানে যে অল্প বয়সে সব বড় লোকে চাল মারছে, ফুটুনি করছে, এতে এদেরও ইচ্ছা যাচ্ছে অল্প বয়সে কি করে গাড়ি বাড়ি করে নেওয়া যায়। তাছাড়া ভালো কন্টেন্টের জায়গায় একটা কিছু পোস্ট করতে পারলে, একটু ভাইরাল হতে পারলেই তো ব্যাস কেল্লা ফতে। সঞ্জয় চুপ হয়ে কথাগুলো শোনে। ঋতু বলে, সেই দিন সুকান্ত তোয়ালে নিয়ে দাঁড়ালো, আর যেই দেখলো ওরা আমাকে অত্যাচার করছে, আমার সোনা গয়না ছিনিয়ে নিচ্ছে, এমনকি জেঠিমার ঘরে ঢুকে আলমারি খুলে, কি হ্যাঁ, তখন ওই সুকান্তই তো লাঠিটা দিয়ে ওদেরকে মেরে তারপরে ওর মাথাতেই ওরা বাড়ি মারলো, আর সুকান্ত ওখানেই। বলে ঋতু চুপ। এরপরে ঋতু সুস্থ হয়। যারা মানে আমার কোচিং এর স্টুডেন্টরা, যাদের জন্য আমি এত গর্ব করতাম, তারাই এখন পুলিশি হেফাজতে আছে। বাবা মা তাদের সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করছেন। বলছেন, যেমন শাস্তি পারেন দিন, ওকে আজীবন জেলেই রাখুন। একটা কুলাঙ্গার তৈরি হয়েছে, জেল থেকে বেরিয়েও খুনোখুনি করবে। তখন দেখতে পেয়েছি আমার সব থেকে প্রিয় স্টুডেন্ট শুভর চোখে একটা মারাত্মক আগুন জ্বলতে। দেখে আমার সত্যিই ভয় লেগেছে। সুকান্তকে ট্রিটমেন্ট করানো হচ্ছে, আমি নিজের ইচ্ছাতেই করাচ্ছি। ডাক্তার বলেছেন, তবে এখনো কিছুটা জায়গায় উপস্থিত বুদ্ধি থাকার জন্যই ও প্রোটেক্ট করতে পারছে সকলকে। এখনো সম্ভব ওকে ভার্চুয়াল জগৎ থেকে সরিয়ে এনে ট্রিটমেন্ট করে সুস্থ করার। ডাক্তার বলেছেন সুকান্ত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং অবশ্যই পড়াশোনাতেও প্রচুর পরিমাণে
উন্নতি করবে। আমাদেরও উচিত নিজেদের ব্রেনকে কাজে লাগানো। এই বছর আমার কোচিং সেন্টারে প্রচুর স্টুডেন্ট এসেছে। সবাই তো একেবারে একটা চরিত্র হিসাবে মানতে শুরু করেছে সুকান্তকে। তারা প্রত্যেকেই আমার মতোই বই পাগল হয়েছে। ঋতুপর্ণাকে তো সেই কারণেই বলি, দেখেছিস, খুব তো বলতিস সারাদিন বইয়ের মধ্যে মুখ ঠুসে বসে থাকে, ভাগ্যিস থাকি। আর এই জন্যই তো আমার ভাবি প্রজন্মরাও ট্যালেন্ট নিয়ে জন্মাবে, বুঝতে পারলি? ঋতুপর্ণা হাসে, কিন্তু ওর গলার সেলাইয়ের দাগটা আজও আমাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয়। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।